নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো আমার চ্যানেল স্কেরি টেলস। গল্প হলেও সত্যি। স্কেরি টেলসে আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাতে চলেছি সেটা কিন্তু পুরোপুরি গল্প নয়, মানে বিভিন্ন সত্যি ভৌতিক ঘটনা অবলম্বনে এই গল্পটা লেখা। তো আশা করছি আজকের গল্পটা তোমাদের ভালো লাগবে। স্কেরি টেলসের এর আগের গল্প মোহিনী ভিলায় এক রাত, সেখানে আমি একটা সত্যি ভৌতিক ঘটনা গল্পের শেষে তোমাদেরকে পডকাস্ট হিসেবে শুনিয়েছিলাম, আর সেই সেম জিনিসটা কিন্তু আমার আজকের ভিডিওতেও হতে চলেছে। আজকের গল্প শেষ হওয়ার পরে তোমরা একটা সত্যি ভৌতিক ঘটনা কিন্তু শুনতে পাবে। তোমরা যদি স্কেরি টেলসে এসে এরকম সত্যি ভৌতিক ঘটনা তোমাদের নিজেদের ভয়েসে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। তোমাদের সুবিধার জন্য আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সের উপরেও দিয়ে রেখেছি। এবার আসি শাউট আউট সেগমেন্টে। আগের গল্পে তোমরা যা যা কমেন্ট করেছিলে তার মধ্যে কয়েকটা কমেন্ট আমি পড়ছি। তোমাদের মধ্যে কেউ যদি ইন্ট্রো পার্টটা স্কিপ করে একেবারে ডাইরেক্ট গল্পে যেতে চাও, তাহলে ডেসক্রিপশনের নিচে দেখো, ওখানে আমি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভিডিওটাকে বেশ কটা পার্টে ভাগ করে রেখেছি। তাই তোমাদের মধ্যে কেউ যদি একদম ডাইরেক্ট গল্প শুনতে চাও, ডাইরেক্ট স্টোরির যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে ক্লিক করে তোমরা যেতে পারো। আগের দিন স্কেরি টেলসে এসে শ্বেতা তার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করেছিল। সো শ্বেতা কমেন্ট করেছে, থ্যাংক ইউ শ্রীরূপদা, আমায় স্কেরি টেলসের প্ল্যাটফর্মে আমার ক্রিপি এক্সপিরিয়েন্স শোনানোর সুযোগ করে দেওয়ার জন্য। এই নতুন আইডিয়াটা আমার মাথায় হঠাৎ করেই এলো, কারণ অনেক দিন ধরে আমি তোমাদেরকে গল্প শোনাচ্ছি, কিন্তু তোমাদের নিজেদের জীবনেও বেশ কিছু সত্যি ঘটনা থেকে থাকে যেগুলো তোমরা কোথাও গিয়ে শোনানোর সেভাবে সুযোগ পাও না। সো সেই জন্য আমার মনে হলো, যদি আমার চ্যানেলটা তো আমার একার নয়, এটা তোমাদের সকলের চ্যানেল, এটা আমাদের একটা পরিবার। সো তোমরা সবাই যদি এখানে এইভাবে এসে তোমাদের নিজেদের লাইফের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো, তাহলে সেটা কোথাও গিয়ে আরও বেশি দারুণ একটা ব্যাপার হবে। প্রিয়া মণ্ডল লিখছে, আমি তোমার গল্পের নিয়মিত শ্রোতা, খুব ভালো লাগে আমার তোমার গল্প শুনতে। সমীর লিখছে, আমার নাম সমীর, আমি সব সময় কমেন্ট করি, বাট আপনি আমার কমেন্ট পড়েন না। আপনার ভয়েস অনেক সুন্দর, আর আপনার গল্পটা আরও সুন্দর। দীপঙ্কর হালদার লিখছে, দাদা এই নিয়ে 8 বার কমেন্ট করলাম, তুমি প্লিজ একবার আমার নামটা নিও, না নিলে কোনো ব্যাপার নেই, বাট তোমার সব গল্প আমি শুনি, তোমার গল্প ছাড়া রাতের সঙ্গী আমার কেউ নেই, তোমার গল্প শুনে রোজ রাতে ঘুমাই, ভালোবাসা নিও, তোমার ছোট ভাই দীপঙ্কর। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। স্কেরি টেলসের আজকের এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু এক্ষুনি আমাকে কমেন্ট করে তোমরা জানাও। আমার কিন্তু জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। তাহলে আর বেশি কথা না বলে শুরু করছি স্কেরি টেলসের আজকের গল্প, অমিয় নস্করের পাঠানো একটি সত্যি ভৌতিক ঘটনার উপর লেখা গল্প, জীবন্ত লাশ। এবছর ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শীতটা কেমন যেন যাই অবস্থায়। তবে এই সময়টায় সারাদিন গরম হলেও ভোর রাতে বেশ ঠান্ডা পড়ে। আবহাওয়ার এমন গরমিল পরিস্থিতির জন্য এই ফেব্রুয়ারি মাসে গ্রামে প্রায় সব বাড়িতে সর্দি কাশি লেগেই থাকে। গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া মরা নদীর পাড়ে বুড়ো বটগাছটার আড়ালে সূর্য ডুবে সন্ধ্যা ঘনানোর পর থেকে পুরো গ্রাম ঢেকে যায় গাঢ় কুয়াশার একটা মোটা চাদরে। আজ আবার তার উপরে এক পশলা অকাল বৃষ্টি হয়ে গেছে সন্ধ্যার আগে, ফলে রাতের আকাশে মেঘালো ভাবটা কেটে গিয়ে পূর্ণিমার লালিত চাঁদ ভিজে নারকেল পাতার উপর রূপলি আলোর আস্তরণ ফেলেছে। ধোঁয়ার মতো গাঢ় কুয়াশায় ঘিরে ফেলেছে গভীর রাতের বুক, আর সেই স্তব্ধ রাতের বুক চিরে থেকে থেকে শিয়ালের বিকট চিৎকার স্পষ্ট শোনা যাচ্ছে। এতক্ষণ জানলার পাশে বসে বাইরের দিকে চেয়ে এসব দৃশ্য মন্ত্রমুগ্ধের মতো দেখছিল আর্য। এসব দেখতে দেখতে শুনতে শুনতে কোনো এক ভাবনা যেন তাকে পেয়ে বসল। বাইরে তখনও কুয়াশার মায়া ঝরে পড়ছে। আর্যর ঘরের একদিকে একটা তক্তপোষ, আর এক কোণে পড়ার টেবিল চেয়ার, আর জামাকাপড়ে অগোছালো হয়ে পড়ে আছে একটি আলনা। আসবাবপত্র বলতে আর তেমন কিছুই নেই। আর্য খেয়াল করল এতক্ষণে বাড়ির সবাই কেমন যেন নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে পড়েছে। সে আরও একটা জিনিস স্পষ্ট খেয়াল করল, কেউ যেন তাকে ডাকছে। আর্য,
চলে আয় আমার সাথে, চলে আয়। সে দেখল তাকে ডাকতে ডাকতে উঠোনের কুয়াশা ভেজা দূরবার উপর দিয়ে কয়েকটা অশরীরীর পদচিহ্ন যেন সন্তর্পণে ক্রমশ এগিয়ে গেল দূরের দিগন্তে সেই মরা নদীর দিকে, নদীর পাড়ের ওই জঙ্গলটার দিকে। কে ওদিকে হেঁটে যায়? দাঁড়াও ওখানে, দাঁড়াও বলছি। এসো আমার কাছে, এসো, চলে এসো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাবই, আমি কোনো বারণ শুনবো না। সেদিন মাঘ মাসের আকাশে তখন মধ্যরাতের ক্লান্ত চাঁদ। পাশ্চাত্যের দিকে খানিকটা মাথা হেলিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মরাখালী গাঁয়ের সবটা ক্ষেত্রফলের উপর। চারিদিকে ছোট বড় আম জাম গাছের পাতা থেকে কুয়াশা বেয়ে পড়ছে টুপটাপ শব্দে। রাস্তার আশেপাশে দুলালের ছেলে আর্যদের উঠোনের ঈশান কোণে বাঘিয়ার মূল ও দুর্বার চটাও ভিজে গেছে এই কুয়াশার টপা জলে। তবে আশ্চর্যের বিষয়, কুয়াশা মাখাই রাতের সঙ্গে অন্ধকারে গা মিশিয়ে কালো কাপড় পরা কোন এক আঁধার মায়াবী, যেন মনে হচ্ছে আর্যর বাড়ির পাশের বড় গাব গাছটার তলায় দাঁড়িয়ে আছে। ঢুলে পড়া চাঁদের ম্রিয়মান আলোয় দেখা যায় তার পচা গলা মাংসদেহী আধো কঙ্কাল অস্থিমজ্জা বিশিষ্ট শরীরখানি। ঘরের খোলা জানলার ভেতর থেকে সে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে ঘরে শুয়ে থাকা আর্যর দিকে, আর কেমন যেন অস্পষ্ট সুরে কি সব বলে চলেছে। মরবি, মরবি, আজ মরবি তুই। হিমেল বাতাস ও হালকা কুয়াশা ভেজা দুর্বার উপর দিয়ে কয়েকটা অশরীরীর পদচিহ্ন যেন সন্তর্পণে ক্রমশ এগিয়ে এলো আর্যর ঘরের জানালাটার দিকে। এত রাতে জানলার ওপাশে দাঁড়িয়ে কে এমন ফিস ফিস করে কথা বলছে? সে এলো না তো? না, এত রাতে তো সে আসবে না। দেখি তো দরজাটা খুলে। নিজে নিজে কথাগুলো বলেই আর্য বাইরে যাওয়ার উদ্দেশ্যে দরজা খুলতেই একজন নারী নির্দ্বিধায় ঘরের মধ্যে এসে ঢুকল। কি, এত রাতে তুমি এখানে? একা একা ঘুম আসছিল না, তাই তোমার কাছে চলে এসেছি। তোমার মা বাবা? ওরা ঘুমিয়ে পড়েছে, তাই ধীরে ধীরে পা টিপে টিপে আমি তোমার কাছে চলে এসেছি। ওরা কেউ টেরও পায়নি। নাও, এবার আমাকে জড়িয়ে ধরো আর অনেক অনেক আদর করো। মাঝরাতে হঠাৎ করেই এমন নিজের বন্ধ ঘরে নিজের প্রেমিকাকে পেলে হাতের মুঠোয় চাঁদ পাওয়ার মতনই মনে হয়। আর্যরও তাই হলো। সে তক্ষুনি ঘরের দরজা বন্ধ করে মেয়েটাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করলো। ছাড়ো, কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছাড়ো। তোমার কাছে এসেছি বলে আমাকে এত উত্তেজিত করবে? আরে ছাড়ো ছাড়ো বলে আমাকে এমন অসহ্য করো না তো। আজ তোমাকে যখন একা পেয়েছি তখন এই দুটোকে একটু ভালো করে না খেয়ে কি আর ছেড়ে দেওয়া যায়? বলা মাত্রই খেতে শুরু করলে নাকি? এসব ধীরে ধীরে করতে হয় পাগল, সব কিছুতে তাড়াহুড়ো। না, ও দুটোকে একটু লেহন করছিলাম। কি সুন্দর সুগঠিত গোলাকার কোমল সুগন্ধি তোমার ওই দুটো, যেন মনে হয় সারাক্ষণ ও দুটোকেই হাতে করে ডলতে থাকি। কি হচ্ছেটা কি? বেশ তো দুটোই খাচ্ছিলে, কিন্তু এখন হাত কোথায় যাচ্ছে? এখন ওটাকেও একটু চুষতে ইচ্ছা করছে। প্লিজ চুষতে দাও। না, এখন ওসব না, এসব বিয়ের পরে হবে। প্লিজ একবার মাত্র। না না, একদম না। কি হলো? বারণ করলাম তো। কি করছো কি? আমাকে তুমি কি পাগল করে ছাড়বে? ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও বলছি। আর একটু খেতে দাও সোনা।
আর কতক্ষণ খাবে? আমাকে কি পুরো পাগল করে ছাড়বে নাকি? হয়ে গেছে, এবার ছাড়ো ছাড়ো। হে কি, তুমি প্যান্ট খুলছো কেন? ইস, আমার খুব লজ্জা করছে কিন্তু। এই নাও, তুমিও এটা খাও, দেখো দারুণ ফিলিংস আসবে। খুব মারাত্মক, দারুণ লাগছে। আরো একটু ভালো করে, আরো একটু ভালো করে করো। ওই আমি করব। না, একদম না। তোমার কাছে তো কোনো প্রোটেকশনও নেই, একদম হবে না এসব। আরো একটু করতে দাও প্লিজ, আমি কথা দিচ্ছি পড়ে যাওয়ার আগেই বের করে নেব, তুমি চিন্তা করো না। না না, কি করছো কি তুমি? আরে আরে আরে, অবাঞ্ছিত বিপদ হতে পারে। ঠিক এমন সময় বন্ধ ঘরের বাইরের দিক থেকে ভরাট কণ্ঠে একজন লোক বলে উঠল, আমি জানি তুই ওই ঘরের মধ্যেই আছিস, তো লজ্জা করে না? তুই এই রাত দুপুরে বাবা মায়ের চোখে ধুলো দিয়ে এখানে এসে ফষ্টি নষ্টি করছিস? ছি, তোর জন্য এবার বুঝি এই গা ছাড়তে হবে আমাদের। আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, শিগগির বেরিয়ে আয়। কথাগুলো শুনে আর্য ভয়ে থতমত খেয়ে উঠল। তারপর সে চোখ খুলে দেখে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কি, এটা স্বপ্ন ছিল? না না, এ কিছুতেই হতে পারে না, আমার বিশ্বাস হচ্ছে না। কথাটা বলেই আর্য খেয়াল করল তার পরনের হাফ প্যান্টটা কামরসে ভিজে গেছে। অর্থাৎ তার যে স্বপ্নদোষ আছে সেটা তার আর জ্ঞাত হতে দেরি হলো না। আবারও সে স্বগতোক্তি করে বলল, ভগবান, কি ভয়ানক স্বপ্ন রে বাবা। কিন্তু বিষয়টা কিন্তু বেশ এনজয় করার মতন। এসব বলতে বলতে হঠাৎ কি যেন তার মনে পড়ে গেল। এই রে যা, অনেক রাত হয়ে গেল যে। গুরুদেব তো আজ রাতেই আমাকে যেতে বলেছেন। আজ তো অমাবস্যা, আজ না যেতে পারলে আমাকে যে আরো একটা মাস অপেক্ষা করতে হবে। না, যাই, যতই রাত হোক আর যতই ভয় করুক, আজ গুরুদেবের কাছে আমাকে যেতেই হবে। বাড়ির সকলে এখন গভীর ঘুমে নিদ্রাচ্ছন্ন, তাই এই সুযোগে আমাকে বেরোতেই হবে। এই বলে পা টিপে টিপে খুব সন্তর্পণে সে ঘর থেকে বেরিয়ে পড়ল। 20-21 বছর বয়সী আর্য সেন যেন বসন্তের নতুন গজিয়ে ওঠা সবুজ পাতার মতোই সতেজ। তার মাথা ভর্তি চুল এবং মুখে সবে সবে গজিয়ে ওঠা দাড়ি গোঁফ, লম্বা নিটোল নিখুঁত তার শরীর। তাকে দূর থেকে দেখলে মনে হয় 25-26 বছর বয়সী যৌবনাবর্তী সুঠাম দেহী কোনো এক পুরুষ। এখন রাত প্রায় 1টা বাজে। এতক্ষণে আর্য বাড়ি থেকে বেরিয়ে খালপাড়ের পথ ধরে হাঁটতে শুরু করেছে। তার গন্তব্য মরা নদীর পাড়ের ওই ঘন জঙ্গল। ওখানেই এক অঘরী তান্ত্রিকের ডেরাই তার গন্তব্যস্থল। দুদিকে বড় বড় গাছপালায় ঘন জঙ্গলের মতো খালপাড়ের পথ গভীর রাতকে আরও বেশি ঘন, কালো ও সুগভীর করে তুলেছে। অমাবস্যার আলোহীন চাঁদের ক্ষীণ কালো আলোয় সেই বড় বড় গাছের আড়াল আবডাল থেকে নেমে এসে সৃষ্টি করেছে আলো আঁধারি এক মায়াবী পরিবেশ। সঙ্গে থেকে থেকে শিয়ালের ডাকে আর্যর শরীরটা বারবার শিউরে উঠছে। জনমানবহীন এই খালপাড়ের পথে একা ঊর্ধ্ব সাহসে হেঁটে গেলে গা ছমছম করাটাই স্বাভাবিক। তবে খালপাড়ের পথ অতিক্রম করে আর্য যখন মরা নদীর পাড়ে এলো, তখন খানিকটা পর আর্য একটু ভয় পেয়ে গেল। তার মনে হলো কেউ একজন তার পিছু নিয়েছে। আর্য জানে এই মরা নদীর পাড় জায়গাটা ভালো নয়। তবুও কিছুক্ষণ হাঁটার পর ভয়ে ভয়ে আর্য পিছন ফিরে দেখল, কিন্তু আশ্চর্যের বিষয় তখন পিছনে কেউই নেই। আর্যর মনে হলো সবটাই তার মনের ভুল, কিন্তু এমন ভুল তো আর্যর হতে পারে না। এমন সময় সে আবার অনুভব করল আবারও কেউ একজন
তার পিছু নিয়েছে। আর্য তবুও হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ সে পিছু ফিরে দেখল, কিন্তু আবারও কাউকে সে দেখতে পেল না। আশেপাশের গাছপালাগুলো ঝোড়ো বাতাসের দাপটে বীভৎসভাবে দুলতে লাগলো। এতক্ষণে ভয়ে তার গা শিউরে উঠেছে। তারপর সে দেখল দূর থেকে কয়েক টুকরো আলো বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। আলোর টুকরোগুলো তার জ্যোতি ছড়াচ্ছে মরা নদীর পাড়ের দক্ষিণ দিকের ওই জঙ্গলটা থেকে। আর্য এগিয়ে গেল সেই দিকে। চারিদিকে মশালগুলো দাউ দাউ করে জ্বলছে। সে আলোতে চারপাশটা আলোকিত, এবং যতদূর পর্যন্ত এই আলোর রেখা পৌঁছেছে সেই স্থান থেকে বাকিটা জগৎ যেন ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে। জঙ্গলের মাঝখানে একটা বড় অশ্বত্থ গাছের গোড়ায় একটা কুঠুরি, এবং সেই কুঠুরি দেখে বোঝা যায় এই সেই অঘরী তান্ত্রিকের আস্তানা। অতঃপর আর্য এসে দাঁড়িয়েছে সেই কুঠুরির সামনে। এমন সময় কুঠুরির ভেতর থেকে একটা দরাজ কণ্ঠের আহ্বান ভেসে এলো। রে বাছা, তুই এসেছিস? আমি জানতুম তুই আসবি। আয় আয়, এই কুঠুরির মধ্যে আয়। আমি যে এতক্ষণ তোরই অপেক্ষা করছিল। আর্য কুঠুরির মধ্যে প্রবেশ করে। তান্ত্রিকের চরণে নতমস্তকে প্রণাম করে বলে, হ্যাঁ ঠাকুর, আমি এসেছি। জটাজুটোধারী ভয়াল ভয়ঙ্কর অঘরী তান্ত্রিক লাল দুই চোখ মেলে তাকালো, এবং প্রজ্বলিত যজ্ঞের বেদির সামনে বসে কঙ্কাল করটির ওপর হাত বোলাতে বোলাতেই অঘরী বলল, এসেছিস বাছা, তাতে আমি বেশ খুশি হয়েছি। কিন্তু তুই পারবি তো বাছা? হ্যাঁ ঠাকুর, পারবো, অবশ্যই পারবো। তাছাড়া এই তন্ত্রমন্ত্র শেখার জন্য আপনি যা করতে বলবেন আমি তাই করব। বাহ, বেশ বেশ। তবে দেখিস, নারী দেহটা হতে হবে একদম নিখুঁত, কোনো খুঁত যেন না থাকে। তবেই কিন্তু আমার কাজে সিদ্ধি লাভ হবে, এবং তবেই আমি তোকে আমার সমস্ত শিক্ষা দান করতে পারবো। না ঠাকুর, কোনো খুঁত থাকবে না। আমি একদম নিখুঁত নারী দেহ আপনার জন্য নিয়ে আসব। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বলির কোনো সমস্যা আমি হতে দেব না। ভয় পাবি না তো? না ঠাকুর, ভয় পাবো না। তাছাড়া আমার উপর আপনার কৃপা আছে, তাই একেবারেই ভয় পাবো না। অঘরী তান্ত্রিক আগের থেকে এখন যেন একটু বেশি সিরিয়াস হয়ে গেল। সে বলল, শোন, যদি কাজটা করতে পারিস তোকে আমি আমার সব সাধনা শিখিয়ে দেব। তুই হবি আমার প্রধান শিষ্য। ছাড়া আরো কিছু আছে, আগে কাজটা কর, ধীরে ধীরে সব বুঝে যাবি। আমি যে সেই আশাতেই আছি ঠাকুর, সেই জন্যই তো সব ছেড়ে আপনার কাছে পড়ে আছি। কারণ আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না। ঠিক আছে ঠিক আছে, এখন যা, সফল হয়ে ফিরে আসিস, যা। ঘন জঙ্গল ভেদ করে হাঁটতে লাগলো আর্য, হাতে একটা টর্চ। সেই টর্চের আলো জঙ্গলের ঘন অন্ধকার ভেদ করে চলে যাচ্ছে অনেক দূরে। নিঝুম নিস্তব্ধ জঙ্গলে মাঝে মাঝেই টর্চের আলো পড়ে যেন গাছেদের ঘুমের ব্যাঘাত হতে লাগলো। হঠাৎ এমন আর্টিফিশিয়াল আলোয় কেমন যেন ক্ষুব্ধ হলো রাতচরা সব প্রাণী। আর্য মরা নদীর পাড়ে বুড়ো বটগাছটার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কার যেন অপেক্ষা করছে। এমন সময় আরও একটা টর্চ লাইটের আলো তার দিকে এগিয়ে আসতে লাগলো। আর্য আস্তে করে বলল, কি গো, করবি এলে নাকি? হ্যাঁ, আমি করবি। কিন্তু তুমি এত দেরি করে কেন এলে বলো তো? তোমাকে তো বললাম কতদিন তোমাকে কাছে পাইনি। আজ রাত 1-1:30 নাগাদ তুমি একবার নদীর পাশে আসবে। এতক্ষণে একজন যুবতী মেয়ে আর্যর সামনে এসে দাঁড়ালো। তারপর নরম সুরে বলল, তুমি তো তোমার মতো আসতে বলেই খালাস। এত রাতে এখানে আসতে আমার ভয় করে না বুঝি? ওমা, প্রেম ভালোবাসায় আবার ভয় টয় আছে নাকি? তাছাড়া এই তো 2 পা ফেললেই তোমাদের বাড়ি দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সে হয়তো 2 পা ফেললেই বাড়ি, তবে প্রাকৃতিক টানে এইভাবে বাইরে বেরিয়ে তোমার সাথে মেলামেশা করছি।
এ কথা যদি আমার বাবা জানতে পারে তবে কি হবে ভাবতে পারছো? বুঝতে পেরেছি। কিন্তু তুমি কি এখন শুধু এসব কথাই বলবে, নাকি আমাকে একটু ভালো টালো বাসবে? হ্যাঁ, সে তো ভালোবাসবো। ভালোবাসার জন্যেই তো এত রাতে এখানে আসা। কথাটা বলেই করবী আর্যকে জড়িয়ে ধরে আর বলে, আমাকেও শক্ত করে জড়িয়ে ধরো, আরো আরো শক্ত করে জড়িয়ে ধরো আর্য। আমি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমার সাথে ঘর বাঁধতে চাই আর্য। এমন সময় হঠাৎ আকাশ ফাটা আওয়াজে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। কিছুটা সময় বৃষ্টিতে ভিজেছে দুজন। তারপর দৌড়ে গিয়ে নদীর পাড়ের পুরনো মন্দিরের ভিতরে আশ্রয় নিয়েছে। আর্য কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়েছে। আজ পরিচিত করবীর শরীর থেকে নির্গত অপরিচিত ঘ্রাণ তাকে পাগল করে তুলছে। আর্য দেখো, আমার এই শরীর, আমার এই মন সব কিছু তোমাকে সঁপে দিয়েছি। আজ থেকে এই সব তোমার। করবীর মায়া মিশ্রিত মিষ্টি মিষ্টি কথায় আর্য ধীরে ধীরে প্রথম রিপুর বশবর্তী হয়ে পড়ে। সে বৃষ্টিতে অর্ধেক ভিজে যাওয়া করবীর স্তনাভরণ খুলে ফেলে। করবী মায়াবী সুরে বলে, এসব কি করছো তুমি? বৃষ্টিতে তোমার সারা শরীর যে প্রায় ভিজে গেছে। এসব ভিজে শাড়ি ব্লাউজ না খুলে ফেললে তোমার যে ঠান্ডা লেগে যাবে। বারে, আমি ভিজে কাপড় পরে থাকলে আমার ঠান্ডা লেগে যাবে, আর তুমি যে ভিজে জামা কাপড় পরে আছো তোমার ঠান্ডা লাগবে না বুঝি? তাহলে তুমিও ভিজে কাপড়গুলো খুলে ফেলো। এই বলে করবী আর্যর ভিজে জামার কয়েকটা বোতাম খুলতে খুলতে তার লোমশ বুকে ঠোঁটের স্পর্শ দিতে থাকে আর বলতে থাকে, আসো, আমার কাছে আসো, আরো কাছে এসো। করবী জানে সে নিজেকে তার প্রিয় মানুষটার কাছে সমর্পণ করেছে, কিন্তু সে তো জানে না তার ভবিষ্যৎ কি হতে চলেছে। আর আর্য সে মনে মনে ভাবছে, এতদিন ধরে যে মেয়েটার সাথে প্রেম করলাম তাকে ভোগ না করেই শুধু শুধু বলির জন্য গুরুদেবের হাতে তুলে দেব, তার চেয়ে বরং একটু ফুর্তি করে নেওয়াই যায়। এইসব ভেবে আর্য করবীর আরও কাছে সরে গিয়ে তাকে জড়িয়ে ধরে। দুজনের উন্মুক্ত উলঙ্গ দুটো শরীর এক হয়ে যায়। আস্তে আর্য, লাগছে তো। দুজনের শ্বাসবায়ু তখন দ্রুত আসা যাওয়া করছে। আর্য সেই অবস্থায় ঘন ঘন দম ফেলতে ফেলতে বলল, জানো তো, কয়েকদিন আগের এক রাতে ঘুমের ঘোরে তোমাকে নিয়ে ঠিক এইরকম একটা মুহূর্তের স্বপ্ন দেখেছিলাম, যেখানে তুমি আমার ঘরে এসেছিলে, আর ঠিক এইরকম ভাবেই আমরা দুজনে মিলিত হয়েছিলাম। তারপর কি হলো? তারপর আর কি হবে? শেষ পর্যন্ত তোমার বাবার ডাকে আমার ঘুমটা ভেঙে যায়। ইস, আরে যা যা যা, তোমার অত সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। ভয় ঘুম ভেঙে গেছে। ভাবলাম এই বুঝি তোমার সঙ্গে করতে করতে ধরা পড়ি। ছি, কি সব বাজে বাজে কথা বলো তুমি। বাজে কি ভালো জানি না, তবে এসব কথা কিন্তু এখন সবাই প্রায়ই বলে। যাই হোক, আজ কিন্তু তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। এইরকম ভাবে খোলা চুলে, কাজল চোখে অনেকদিন পর তোমায় দেখলাম। বাইরের আকাশে ততক্ষণে আরো প্রবল বেগে মুষলধারে বৃষ্টি ঝরা শুরু হয়েছে। বৃষ্টির টুপটাপ শব্দকে ছাপিয়ে হঠাৎ বজ্রাঘাতের বিকট চিৎকারে আর করবীর বুকের ওঠানামায় নেশাতুর প্রকৃতির মেতে ওঠা ছন্দে আর্য নিজেকে ডুবিয়ে দিয়েছে। নিজের সত্তাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সে। পরিচিত নারীর বাঞ্ছিত যৌনতায় নিটোল শরীরের নোনা ধরা বুকের ঘ্রাণ তাকে তৃপ্ত করছে। অতঃপর আর্য করবীর উন্মুক্ত বুকের উপর মুখ গুঁজে স্তনোদ্বয় হাত বোলাতে বোলাতে মেতে উঠল শারীরিক খেলায়। কলেজে ভর্তি হওয়ার পরেই একটা বই আর্যর হাতে আসে। বইটা ছিল তার একটা দূর সম্পর্কের মামার বাড়িতে বেড়াতে গিয়েই বইটা পেয়েছিল। তন্ত্র সাধনার নানা রকম উপায় সম্বলিত একটা বই। বইটা যিনি লিখেছেন তিনিও একজন তন্ত্রসিদ্ধ পুরুষ, তার নাম না বলাই ভালো। সেই বইতেই লেখা ছিল সমস্ত রকমের গুচ্ছ মন্ত্র,
কিভাবে ডাকিনী বিদ্যা আয়ত্ত করা যায়, কিভাবে পিশাচ পিশাচিনীকে বশ করে তাদের দ্বারা কালো জাদুর প্রকোপ সৃষ্টি করা যায়। তবে একটা সমস্যা আছে, যে ব্যক্তি তন্ত্র সাধনা করবে ওই ব্যক্তি কোনোদিন বিয়ে করতে পারবে না। যদিও একটা সুযোগ আছে যে সে চাইলে ডাকিনীদের বশ করে তাদের সাথে মিলন করতে পারবে, যদি সে ততটুকু তন্ত্রসাধক হয়ে উঠতে পারে। ব্যাপারটা ভেবেই আর্য রোমাঞ্চিত হয়েছিল। ওই বইতে আরও লেখা ছিল যে মৃত মানুষের খুলিতে মানুষের দেহের তেল দিয়ে কাজল তৈরি করে চোখে লাগিয়ে তপস্যা করলে এবং তপস্যায় সিদ্ধি লাভ করলে ওই ব্যক্তি জগতের যাবতীয় প্রেতের দর্শন পাবে, সাধনা দ্বারা অদৃশ্য অলৌকিক সব শক্তিকে বশে আনতে পারবে, আয়ত্ত করতে পারবে অদৃশ্য হওয়ার শক্তি। কি এই বইয়ের সত্যতা তা যাচাই না করেই এই অদ্ভুতরে বই পড়ে মাথা নষ্ট হয়ে গেল আর্যর। বারবার পড়ল বইটা, কিন্তু এটা সে জানত না যে বইটা তার মতো নবযুবকদের জন্য নয়। সে খোঁজ শুরু করলো একজন তান্ত্রিক গুরুর। এখন তার লেখাপড়া প্রায় শিখেই উঠেছে। এখন সারাক্ষণ তার মাথায় চলে তন্ত্র শিক্ষা লাভের ধান্ধা। তবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখল সে। এই মরা নদীর পাড়ের ওই জঙ্গলে ইদানিং এক অঘরী তান্ত্রিক এসে আস্তানা গেড়েছে। আর্যও তাকে গুরু নির্বাচন করে তার কথা মতো আজ রাতে একজন যুবতী মেয়েকে তার বলির সামগ্রী হিসেবে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সে তার নিজের প্রেমিকা করবীকে নিয়ে সে কি তবে সত্যি সত্যি করবীকে বলির জন্য গুরুদেবের হাতে তুলে দেবে? এসো, এদিকে এসো আমার সঙ্গে। আর্যর এমন রুক্ষস্বরে করবী কেমন যেন দ্বিধান্বিত হয়ে বলল, একি আর্য, তুমি আমাকে এভাবে জোর করে টানতে টানতে কোথায় নিয়ে চললে? তুমি তো আজ রাতে আমাকে দেখা করতে বলেছিলে, আমাকে ভোগ করবে বলে। এতক্ষণ ধরে তো আমাকে ভোগ করলে, তাও কি তোমার আশা মেটেনি? এখন আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আরে তুমি তো আমার সাথেই যাচ্ছ, তোমারও তো ভয় কিসের? আমি তো আছি তোমার সাথে। না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে ফিরবো। তাছাড়া অনেক রাত হয়ে গেছে। এত রাতে আমি বাড়িতে নেই দেখলে বাবা মা খুব চিন্তা করবে। বাবা মা বুঝে যাবে আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমাকে ছেড়ে দাও আর্য। শুধু কি আর সেক্স করব বলে তোমাকে আসতে বলেছি? না 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 না, তোমাকে দিয়ে আমি আরো বড় কিছু হাসিল করতে চাই। আমি হতে চাই এই জগতের সবচেয়ে বড় তান্ত্রিক। কি? তুমি তান্ত্রিক হতে চাও? হ্যাঁ চাই, আমি তান্ত্রিক হতে চাই। কারণ পড়াশোনা শিখলেও এই রাজ্যে কোনো চাকরি পাওয়া যায় না। এখানে 8 পাস করা ছেলের পকেটে 10,000 টাকা থাকলে সে MBEdকে বেকার বলে তাচ্ছিল্য করার সুযোগ পায়। এই কারণে আমি তান্ত্রিক হতে চাই। তন্ত্রবিদ্যা খুব ভয়ানক, খুব শক্তিশালী। তাছাড়া এই অন্ধের দেশে চশমা বিক্রি করার থেকে লাঠি বিক্রি করা আমি বেশি লাভজনক বলে মনে করি। সে ঠিক আছে, তুমি তন্ত্র মন্ত্র যা খুশি শেখো, কিন্তু আমাকে ছেড়ে দাও প্লিজ। আমাকে বাড়ি যেতে দাও, নইলে সর্বনাশ হয়ে যাবে। না 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 না, এখন আর তোমার যাওয়া যাবে না। চলো চলো আমার সাথে, আর একটুখানি পথ বাকি আছে। এই বলে হাত ধরে টানতে টানতে নদীর ওপারে জংলা বনের ভেতর দিয়ে আর্য এগিয়ে চলল। এখনো রাত প্রায় 2:30-3টে বাজে। মশালের আলোগুলো প্রায় ক্ষীণ হয়ে এসেছে। আগুন নেই বললেই চলে। জঙ্গলে অন্ধকার যেন আরো জেঁকে বসেছে। একটা মাত্র মশাল চলছে অঘরী তান্ত্রিকের কুটিরের সামনে। অশুদ্ধ তলাটা প্রায় অন্ধকার। একটা মাত্র মাটির প্রদীপ জ্বলছে। আর্য তন্ত্রমন্ত্র শেখার লোভে পাগল হয়ে আজ বলির জন্য নিজের প্রেমিকাকে নিয়ে এসেছে এই অঘরী তান্ত্রিকের ডেরায়। অতঃপর আর্য যজ্ঞকুণ্ডের সামনে একটা দেবদারু গাছে করবীকে শক্ত করে বেঁধে দিল। একি, এটা কোথায় এনেছো তুমি আমাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। একি, আমাকে মারছো কেন? তোমাকে আজ বলি দেওয়া হবে যে সোনা, তাই বলে ভয় পেও না।
তুমি দেখো, তুমি ঠিক স্বর্গে যাবে। তুমি যে মায়ের ভোগে লাগবে, তুমি স্বর্গে যাবে। দেখো, আমার কথা ঠিক সত্যি হবে। এসব বলতে বলতে আর্য কাবেরীর হাত পা বেঁধে তার মুখে গুঁজে দিল একটা কাপড়ের পোটলা, যাতে তার চিৎকারের স্বর কারোর কানে না পৌঁছায়। এতক্ষণে অঘরী বলল, বাহ শিষ্য বাহ, তুই তো উত্তম কাজ করেছিস। আজ তবে ভোর রাতে এই মাইয়াটার বলি দিয়ে আমি আমার সাধনা সম্পন্ন করব, আর তুই আমার কাছ থেকে শিখতে পারবি আমার সমস্ত বিদ্যা। জয় মা রক্ত চামুন্ডার জয়, জয় রক্ত চামুন্ডার জয়। করবীর আর্তনাদ করা শরীরটার সামনে সুখাসনে বসল তান্ত্রিক, আর এদিকে করবীর শরীরটা ধুয়ে পরিষ্কার করে লাল জবা ফুলের মালা পরিয়ে দিল আর্য। এখন সে কুটিরের সামনে বসে আছে, তার চোখে মুখে কি যেন এক অদ্ভুত ভাব খেলা করছে। প্রথম প্রথম প্রায় আধ ঘন্টা তান্ত্রিক এমন মনে মন্ত্রপাঠ করেই চলল, কিন্তু তেমন কিছুই ঘটল না। ধীরে ধীরে কেমন যেন সব নিস্তব্ধ হয়ে গেল, এমনকি শেষমেশ শেয়াল কিংবা ঝিঝির ডাকও বন্ধ হয়ে গেছে। হঠাৎ চারপাশে প্রবল বিপর্যয়ের আওয়াজ উঠল। আশেপাশে বড় গাছগুলোতে ঝড়ের বার্তাবরণ খেলে গেল। তারপর হঠাৎ করে চারিদিক থেকে একদল বিশাল দেহী রাক্ষসী শেয়াল কোথায় কোন ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে তান্ত্রিককে একটা চক্কর কাটল। তারপর আবার অন্ধকারের সাথে মিলিয়ে গেল। আবার সব চুপচাপ। পার হয়ে গেল আরও বেশ কিছুটা সময়। আর্য এতক্ষণ করবীর দিকে তাকিয়েছিল। অনেকক্ষণ হলো করবী কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। তারপর হঠাৎ কিছুক্ষণ ছটকাতে ছটকাতে বিভৎস চিৎকার করে ভয়ানক কণ্ঠে করবী বলে উঠল, আজ তোরা দুজন মিলে চক্রান্ত করে আমার বোনকে মেরে ফেলতে চেয়েছিলি, তাই না? এই শয়তান সাধক একজন যুবতী মেয়ের বলি দিয়ে নিজের সাধনার সিদ্ধি লাভ করার ধান্দা ছিল, তাই না? আমি তা হতে দেব না। এ কি আর্য, আমি তো তোকে যুবতী মেয়ে ধরে আনতে বলেছিলাম, তুই কোত্থেকে এই প্রেতনিকে সঙ্গে করে নিয়ে এলি? মরা খালি গায়ে ভূপতি চাষার যমজ মেয়ে ছিল, বড় মেয়ে কণিকা আর ছোট মেয়ে করবী। আমি ভূপতি চাষার সেই হতভাগ্য বড় মেয়ে কণিকা, যে গত বছর একদল নারী লোলুপ পশুর অসহনীয় অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলাম। কিন্তু এখনো দেখছিস একই ঘটনা আমার বোনের সাথেও ঘটছে। কিন্তু আমি তো আমার বোন করবীর সাথে এমন হতে দেব না, কিছুতেই না। যে ওর দিকে খারাপ দৃষ্টিতে চাইবে আমি তার চোখ উপড়ে নেব। গুরুদেব, গুরুদেব, আমি তো আমার নিজের প্রেমিকা করবীকে তোমার কাছে এনেছি, কিন্তু করবীর মরণোত্তর দিদি কণিকা কোত্থেকে এলো? তাছাড়া প্রেমিকা ভেবে আমি একটু আগেই তোর সাথে মিলিত হয়েছি, তখন তো কই ও প্রেত ছিল না, ও তো তখন করবী ছিল। ছিল তখনও প্রেত ছিল। ও তোর মাধ্যমে নিজের অতৃপ্ত মনোবাসনা পূর্ণ করেছে। তাহলে তাহলে এখন কি হবে গুরুদেব? আমি কি তবে এই শিক্ষা লাভ করতে পারবো না? হঠাৎ আর্য ও তান্ত্রিক খেয়াল করল সেই অতৃপ্ত প্রেতিনী এক ঝটকায় সমস্ত বাঁধন খুলে ঘোর অন্ধকারের মধ্যে কোথায় যেন চলে গেল, আর সঙ্গে সঙ্গে নিভে গেল যজ্ঞের আগুন। এবং তারই সঙ্গে ঘটল এক আশ্চর্য মর্মান্তিক ঘটনা। হঠাৎ তান্ত্রিকের শরীরটা কোন এক অদৃশ্য শক্তি বলে শূন্যে ভেসে উঠল। কে 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 আমাকে এইভাবে শূন্য ভাসিয়ে তুলেছো? আমাকে ছেড়ে দাও, আমাকে রক্ষা করো। আমি আর এমনতর ভুল করব না। হঠাৎ সেই শূন্য থেকে ধূপ করে নিচে পড়ল তান্ত্রিক।
তারপর তার মুখ থেকে বাইরে ছিটকে বেরিয়ে এলো এক তাল রক্ত। মরণাপন্ন তান্ত্রিক মাটিতে পড়েই ঊর্ধ্ব আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁপা কাঁপা সুরে বলল, আর্য, আর্য, তুই মহা সর্বনাশ করেছিস, মহা সর্বনাশ করেছিস। তুই এই প্রেত জনির সঙ্গে বসবাস করে তাকে অপবিত্র করে দিয়েছিস, তাকে আরো বেশি শক্তিশালী করে দিয়েছিস তুই। তাই ও আমাকে এত সহজে মৃত্যুর কোলে শুইয়ে দিতে পারলো। এই জন্মে আমার সাধনা আর সম্পূর্ণ হলো না বেটা। আমি আর বাঁচবো না, তবে তুই ওই প্রেতিনীর হাতে মরবি। তাই নিজেকে বাঁচিয়ে রাখ, সাবধানে থাক। মনুষ্য শরীরের সান্নিধ্য পেয়ে অচিরেই ও প্রেতিনী ভয়ঙ্কর পিশাচিতে রূপান্তরিত হবে। আমি কিভাবে ওই প্রেতের হাত থেকে রক্ষা পাবো, আপনি বলুন গুরুদেব। শোন, তুই কাঁপা কাঁপা কণ্ঠে তুই তুই করে কিছু একটা বলতে চাইছিল অঘরীতান্ত্রিক, কিন্তু শেষমেশ সে আর কিছুই বলতে পারল না। অতঃপর সেখানেই মৃত্যুবরণ করল তান্ত্রিক। কথা থেমে গেল তার। কথাটা বলা শেষ হওয়ার আগেই ঘন জঙ্গল থেকে কয়েকটা হিংস্র শিয়াল বেরিয়ে এসে তান্ত্রিকের গলাটা দুহাতে খামচে ধরে গল গল করে রক্ত চুষে খেতে লাগল। আর্যর আর বুঝতে অসুবিধে হলো না তার গুরু অঘরী তান্ত্রিক আর ইহ জগতে নেই। আজ তারই ভুলে সব শেষ। আচমকা দাবানলের মতো কুড়ে ঘরটাতে আগুন ধরে গেল। দাউ দাউ করে জ্বলে উঠল তান্ত্রিকের সমস্ত রকমের পুঁথিপত্র। প্রচণ্ড ভয় পেয়ে গেল আর্য। ভয়ে যেন ঠিকরে বেরিয়ে আসবে তার চোখ দুটো। হৃৎপিণ্ড যেন এখনই বিরাম নেবে। সামনেই পড়ে থাকা লাল জবা ফুলের মালা ছড়িয়ে পড়ে আছে। কম্পিত পায়ে দ্রুত তান্ত্রিকের আস্তানা থেকে বেরিয়ে এলো সে। উন্মাদের মতো ছুটতে শুরু করল। কোন দিকে যাবে তার খেয়াল নেই। কাটা ঝোপে লেগে কাপড় জামা ছিঁড়ে যাচ্ছে, হাত পা কেটে যাচ্ছে, সেদিকে হুঁশ নেই তার। উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে তার বাড়িতে ফিরে এলো আর্য। ততক্ষণে ভোর হয়ে গেছে। হুমড়ি খেয়ে সে তার বিছানায় পড়ল। তারপর আর কিচ্ছু মনে নেই তার। তোমরা শুনছো আমার আজকের গল্প জীবন্ত লাশ। গল্পটা এতদূর পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাকে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকের গল্পের শেষে কিন্তু একটা সত্যি ভৌতিক ঘটনা রয়েছে, যেটা কিন্তু তোমরা একদমই মিস করো না। আর স্কেটেলসে এসে যদি তুমি এইরকম সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চাও তাহলে এখন এই মুহূর্তে তোমার মোবাইল ফোনের স্ক্রিনে যে নাম্বারটা তুমি ভিডিওয়ে দেখতে পাচ্ছ সেই নাম্বারে সরাসরি তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। দুপুরবেলা দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল ওর। বিছানায় উঠে বসে দেখল, কি ব্যাপার রে তোর, এত বেলা পর্যন্ত শুয়ে আছিস? কি হয়েছে কি তোর? কথাটা জিজ্ঞেস করলো আর্যর মা। আর্য কেমন যেন অনিচ্ছুকভাবে উত্তর দিল, না কিছু হয়নি, রাতে দুঃস্বপ্ন দেখে আসলে ঘুম হয়নি আমার, তাই জন্য শুয়ে আছি। না, আমার তো কেমন যেন সব বেসুরো ঠেকছে। সত্যি বলছিস তো নাকি? আরে কি মুশকিল, বললাম তো রাতে ঘুম হয়নি, তাই শুয়ে আছি। তাছাড়া তোমার কাছে মিথ্যা বললে আমার অ্যাকাউন্টে কি লাখখানেক টাকা ঢুকবে যে তোমাকে আমি মিথ্যা বলবো? যাও তো, যাও এখন, আমাকে এখন একটু ঘুমাতে দাও, শান্তি নেই কোথাও। আচ্ছা তুই তবে ঘুমো। এই বলে আর্যর মা ঘর থেকে বেরিয়ে গেল। তারপর আর্য বিছানা ছেড়ে উঠে স্নান সেরে খাওয়া দাওয়া করে নিয়ে মাকে বলল, মা আমি আজ মামার বাড়িতে যাচ্ছি, কদিন ওখান থেকে বরঞ্চ একটু ঘুরে আসি। সারাক্ষণ এক জায়গায় আর ভালো লাগছে না আমার। আসলে আর্য করবীর দিদি কণিকার প্রেতের ভয়ে এই মরাখালি গ্রাম ছেড়ে পালাতে চাইছে। ফলত সে বাড়ি থেকে ব্যাগপাটরা গুছিয়ে বাইরে বেরিয়েছে। দেখে অনতি দূরে বটতলার টোটো স্ট্যান্ডের কাছে করবী দাঁড়িয়ে আছে। সূর্যের ঝকঝকে আলোয় তাকে দেখেও আর্যর খানিক ভয় হলো। কিন্তু করবী গতকাল রাতের ঘটনা কিছুই জানে না। সে আর্যকে এমন ব্যাগপাটরা গুছিয়ে ঘর থেকে বেরোতে দেখে তাকে জিজ্ঞেস করে, কি গো,
আমার উপর রাগ হয়েছে? না, আসলে তুমি তো গতকাল রাতে আমাকে মরা নদীর পাড়ে দেখা করতে আসতে বলেছিলে, আর আমি আসতে পারিনি, তাই রাগ করে চলে যাচ্ছ নাকি? আবারও গত রাতের ঘটনা মনে এলে আর্যর মুখটা বিবর্ণ হয়ে যায়। সে কথা ঘুরিয়ে বলে, তোমার দিদি মানে কণিকার প্রেতাত্মা এখনো তোমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, তাই না? হ্যাঁ, সে তো ঘুরে বেড়াবই। অপঘাতে মৃত্যু হলে তো আত্মা সহজে ছাড়ে না। আচ্ছা, ঠিক আছে। যাই হোক, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। আমি আসলে কিছুদিনের জন্য মামার বাড়িতে যাচ্ছি। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, টাটা। এই বলেই আর্য চলে গেল। কেমন যেন একটা অস্থিরতার মধ্য দিয়ে ঘুমটা ভেঙে গেল আর্যর। ঘরে নাইট বাল্বের নীলাভ আলোতে দেখল ঘড়িতে রাত 3টে বাজে। কেমন যেন একটা পচা গন্ধের তীর তার নাককে বিদ্ধ করছে। গন্ধটা যেন মরা পচা গন্ধ। খাটের নিচে কোনো ইঁদুর টিঁদুর মরেছে বোধহয়। গতকাল মরাখালী গ্রাম থেকে আজই সে কলকাতা শহরে মামা বাড়িতে এসেছে। আসার আগেই মামার কাছে সবটা জানিয়েছে এবং মামাকে কথা দিয়েছে এসব ডাকিনী বিদ্যা, প্রেত চর্চা কিংবা মন্ত্রতন্ত্র সে চিরদিনের জন্য ত্যাগ করবে, আর কোনোদিনও সে ওই পথে পা বাড়াবে না বলে পণ করে নিয়েছে। যাই হোক, আর্য ভাবতে লাগলো গন্ধ হলেই বা কি, কিন্তু এই গন্ধ তাকে রীতিমতো বিরক্তি করে মারছে। হঠাৎ গন্ধটা এবার তীব্রভাবে তার নাকে লাগলো। ইঁদুর মরা গন্ধ এত তীব্র তো হয় না। হঠাৎ ডান বাহুতে একটা সুরসুরি ভাব টের পেল সে। কোনো পোকা টোকা হাঁটলে যেমন লাগে ঠিক তেমন অনুভূতি। অতঃপর সে ঘাড় ঘুরিয়ে বাম হাতের দিকে তাকালো। একটা ঘিনঘিনে আঠালো খুদে শুয়োপোকা কিলবিল করছে তার হাতের উপর। একটু পর আর একটা পোকাকে দেখতে পেল সে পায়ের উপর, আঠালো রসে মাখামাখি। তড়িঘড়ি উঠে বসল সে। এত বছর ধরে গ্রামে নিজের বাড়িতে সে আছে, এমন পোকার উপদ্রব কোনোদিন হয়নি। আজ হঠাৎ কলকাতা শহরে এমন পোকা কোত্থেকে এলো? এদিকে পচা গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। কাল রাতের ঘটনাটা সহসা চোখের সামনে ভেসে উঠল আর্যর। তান্ত্রিকের মৃত্যুটা এখনো তার কাছে আতঙ্কের। ওই পিশাচিনিটা আর্যকে ছাড়বে তো? এসব চিন্তা ভাবনা করতে করতে চিন্তা ছেড়ে আর্য আবারও বাস্তবে ফিরে এলো। হঠাৎ তার চোখ পড়ে গেল খাটের দিকে। সেদিকে তাকাতেই তার চোখ ছানা ভরা। আতঙ্কে আর ঘৃণায় কেঁপে কেঁপে উঠল সে। সাদা সাদা ছোট কিলবিলে আঠালো পোকায় ভরে গেছে তার বিছানা। হেঁটে হেঁটে ওগুলো এগিয়ে আসছে তার দিকে, যেন সেগুলো তার শরীর বেয়ে উঠতে চায়। ঘেন্না আর আতঙ্কে চিৎকার করতে চাইল আর্য, কিন্তু কি আশ্চর্য, গলা দিয়ে তার আর এক ফোঁটাও স্বর বেরোচ্ছে না। অতঃপর বিছানা থেকে নেমে পালাতে চাইল, কিন্তু পারল না। হঠাৎ পচা গন্ধটা কিসের সেটা বুঝতে পারল সে। তার পাশেই শুয়ে আছে করবীর দিদি কণিকার আধ পচা মৃতদেহ। সত্য, সে যেন সমাধি থেকে বেরিয়ে এসেছে। আর এই পোকাগুলো তার আধ পচা মৃতদেহ থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু এই ঘরে বছরখানেক আগে মারা যাওয়া ওই কণিকার পচা গলা লাশ কিভাবে? না, এ কি করে সম্ভব? ও তো এখন সেই সুদূর মরাখালী গ্রামের নদীর পাড়ে সমাধিস্থ। এতদিনে নিশ্চয়ই তা পচে কঙ্কাল বেরিয়ে গেছে। আর্যর মনে পড়ল 1 বছর আগের এক কলঙ্কিত রাতের কথা। আমাকে আর বেরো না বাবা, আমাকে আর বেরো না, আমাকে আর বেরো না বাবা, আমাকে আর বেরো না বাবা, আমাকে আর বেরো না। তোকে তো বলেছি ওই ছেলেটার সাথে তুই একদম কথা বলবি না। ছেলেটা খুব বাজে ছেলে, সবসময় আজে বাজে ছেলেদের সাথে আড্ডা মারে, মদ গাঁজা খায়, আর তুই কিনা সেই ছেলেটার সাথেই ভাব জমিয়েছিস।
আজ তোকে মেরেই ফেলবো একদম। ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। আমি আর ওর সাথে কথা বলবো না। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। ভূপতি তার ছোট মেয়ে করবীকে বেধড়কভাবে যখন পেটাচ্ছিল, তখন তার বড় বোন কণিকা আর থাকতে না পেরে বলে উঠল, বাবা, বোনকে আর মেরো না, ওকে ছেড়ে দাও বাবা, ওকে ছেড়ে দাও, আমি ওকে বোঝাবো, ও আর ওর সাথে কথা বলবে না। ভূপতির দুই মেয়ে যমজ হলেও বড় মেয়েটার বোধবুদ্ধি, বিচক্ষণতা সবটাই যেন বড়দের মতো পরিপক্ক, আর ছোটটা একেবারেই ছোট, আবেগ, অনুভূতি আর অভিমানে ভরপুর। যাই হোক, সেদিন বাবার মারের হাত থেকে বোনকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে কণিকা বলল, দেখ করবি, আমার মনে হয় ওই আর্য নামের ছেলেটা তোকে সত্যি সত্যি ভালোবাসে না, বোধহয় ও তোকে ব্যবহার করতে চাইছে, তাই তুই বরং ওর সাথে কথাবার্তা বলিস না, বুঝলি? আর হ্যাঁ, তার আগে আমি একদিন ওর সাথে কথা বলে দেখতে চাই, দেখি যদি আমার মনে হয় যে ও তোকে সত্যি সত্যি ভালোবাসে, তাহলে আমি সুযোগ করিয়ে দেবো তোদের। আচ্ছা দিদি, ঠিক আছে, তাই হবে। তারপর একদিন হঠাৎ রাস্তায় কণিকার সাথে আর্যর দেখা হয়ে যায়। কণিকা তাকে দেখতে পেয়ে সরাসরি বলে, এই যে আর্য, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। হ্যাঁ বলুন সালি, আধি ঘরওয়ালি। এসব উল্টোপাল্টা সম্বোধন আমাকে করবেন না। আর হ্যাঁ, আমার বোনের সঙ্গে আপনি কথা বলা বন্ধ করুন। হ্যাঁ বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, সব কোনো ব্যাপার নয়। তখন খালি আপনার বোনের বদলে আপনাকে আমার সঙ্গে বিছানায় শুতে হবে, ঠিক আছে ম্যাডাম? কথাটা কণিকার কানে যাওয়া মাত্রই কণিকা আর্যর গালে সজোরে একটা থাপ্পড় মেরে বলে, মুখ সামলে কথা বলবেন, ভুলে যাবেন না যে সব মেয়ে আর করবি কিন্তু এক নয়, আমি অত ভীতু নই। কাজটা কিন্তু মোটেই ভালো করলেন না, এর মাসুল কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে দেখা যাবে, তবে কথাটা কিন্তু মাথায় রাখবে, আর দ্বিতীয়বার যেন আপনাকে আমার বোনের পিছনে ঘুরতে না দেখি। এরপর কয়েক সপ্তাহ অতিবাহিত হয়। তারপর একদিন রাতে টিউশনি পড়ে বাড়ি ফেরার পথে আর্য ও তার বেশ কয়েকজন বন্ধু পরিকল্পনা করে কণিকাকে আটক করে। কি হলো? এ কি, আপনি আমার পথ আটকে দাঁড়ালেন কেন? সরে যান, সরে যান, আমাকে যেতে দিন আপনি। আমাকে অনেক কথা শুনিয়েছিলিস না, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তুলেছিলিস, মনে আছে? হ্যাঁ, হায় মাগি আয়, আজ আমি তোকে সেই মজা দেখাবো যে এরপর থেকে আর কোনো পুরুষ মানুষের সাথে তোর উঁচু গলায় কথা বলতে ভয় হবে। এই সবাই মিলে মালটাকে ধরে নিয়ে চল, এটার উপর মদ ঢেলে আজ এটাকেই আমরা সবাই মিলে খাবো। চল চল আমাদের সাথে সালি। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, ছাড় আমাকে, ছাড়। কিন্তু কে শোনে কার কথা? জোর করে সবাই মিলে তাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায় মরা নদীর পাড়ের পুরনো মন্দিরে, আর সেখানেই তাকে 5-6 জন মিলে গ্যাং রেপ করে শারীরিক নির্যাতন করে তাকে মেরে ফেলে। এই দেখ তো, মালটা সারা শব্দ বন্ধ হয়ে গেল কেন? আর্য দেখ, আমার মনে হয় মরে গেছে। এই কি বলছিস কি রে, কই দেখি। কথাটা বলেই কণিকার নারী চলাচল চেক করে দেখে আর্য বিস্মিত হলো। হ্যাঁ রে ভাই, মালটা মরেছে। চল তাড়াতাড়ি মালটাকে নদীর পাড়ে মাটির ভেতর পুঁতে দিতে হবে, নয়তো আবার জানাজানি হয়ে যেতে পারে। বছরখানেক আগে মাটির অনেক গভীরে পুঁতে রাখা কণিকার সেই মৃতদেহ পচা গলা অবস্থায় আজ নিজের ঘরে দেখতে পেয়ে বিস্ময়ে হঠাৎ করেই ভয়ের একটা শীতল স্রোত আর্যর মেরুদণ্ড বেয়ে নিচে নেমে যায়। সে খাটের উপর আর সেই মৃতদেহ নেই। হঠাৎ সে দেখতে পেল খাটের নিচ থেকে একটা দেহ হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসছে। সে
সে বেরিয়ে আসছে আর বিভৎস সুরে বলছে, কিরে পালিয়ে এসেছিস? ভেবেছিস পালিয়ে এলেই আমার হাত থেকে বেঁচে যাবে, কিন্তু কিন্তু আমি তো ছাড়বো না। হামাগুড়ি দিতে দিতে বিভৎস নারী দেহটা ঘরের মাঝখানে গিয়ে উঠে দাঁড়ালো। সমস্ত দেহ ঘিনঘিনে পোকায় ঢাকা, যেগুলো খাট বেয়ে আর্যর শরীরে উঠছিল। ভুতুরে নারীটার দেহের কোনো অংশই যেন ফাঁকা নেই, সমস্ত দেহই তাল তাল পোকায় ছেয়ে গেছে। সেখান থেকে মেঝেতে খসে খসে পড়ছে ছোটখাটো পোকার স্তূপ। বাল্বের নীল আলোয় চকচক করছে ওগুলো। বিভৎস গর্জনে এগিয়ে আসতে লাগলো প্রেতিনীটা। তার জলজলে চোখ দুটো দেখা যাচ্ছে। কি ভেবেছিলি বেঁচে যাবি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। না, ছাড়বো না। আমি তো তোকেই চাই। বেশ আনন্দ পেয়েছিলি না সেদিন যখন আমার নিথর দেহটাকে উপভোগ করেছিলিস? কি দোষ ছিল আমার? কি দোষ ছিল? আমিও সেদিন কেঁদেছিলাম, চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিলাম, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু তোরা কেউ আমার কথা শুনিসনি। না, কেউ শুনিসনি। বরং একদল শয়তানের সাথে তুইও ছিলিস। তুইও আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে দিয়েছিলিস। এখন আবার আমার বোনের জীবন নিয়ে চিনিমিনি খেলছিস। আমি তো তা হতে দেব না, কিছুতেই না। আমাকে ক্ষমা করে দাও, আমি মাফ চাইছি। আমি তখন উন্মাদ হয়ে গেছিলাম। আর দ্বিতীয়বার আমি এমন করব না, আমি কথা দিচ্ছি তোমায়। কি ভেবেছিলি? ওখান থেকে এত দূর চলে আসলে তোকে আমি পাবো না? না, আরে তুই বেঁচে থাকলে তবেই তো এমন ভুল করার সুযোগ পাবি। কিন্তু দ্বিতীয়বার এমন ভুল করার সুযোগ আমি তো তোকে দেবই না, দেব না। আজই তোর জীবনের শেষ রাত। আমার সাথে যে অন্যায় করেছিস, আমি তো তার শাস্তি এতদিন তোকে দিইনি। কিন্তু পরে তুই কি করলি? সেই একই ভাবে আমার বোনকে ক্রমাগত ঠকিয়ে যাচ্ছিস। সে তো তোকে অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। তাই তোকে মানা করেছিল ওইসব বাজে বাজে ছেলেগুলোর সাথে মিশতে। কিন্তু তুই বেঈমান, তুই শুনিসনি, তুই ওর কথা শুনিসনি। খুব শখ না নারী দেহ ভোগ করার, খুব শখ। আয় তোকে আজ বোঝাচ্ছি। আয় আমার ছেড়ে। কথাটা আর্য আর শেষ করতে পারেনি। হঠাৎ করেই তার উপর ঝাঁপিয়ে পড়ল সেই পিশাচিনী। স্তূপ স্তূপ পোকা ঝরে পড়ল তার উপর। এখন আর নারী রূপে নেই মেয়েটা, ভয়ানক রূপী দানবীতে রূপান্তরিত হয়েছিল। লাখ লাখ ঘিনঘিনে আঠালো কিলবিলে পোকা ঢেকে ফেলল আর্যকে। হঠাৎই তার গলায় চেপে ধরল পিশাচিনীটা, দুমড়ে মুচড়ে দিতে লাগলো তার টুঁটিটাকে। পোকার দঙ্গল থেকে অনেক কষ্টে ডান হাতটা শুধু তুলে ধরতে চেষ্টা করেছিল সে। তারপর ওটাও পড়ে গেল তার বুকের ওপর। থেমে গেল আর্যর নড়াচড়া। তারপর সেই পিশাচিনী ও লক্ষ লক্ষ পোকা কুড়ে কুড়ে খেতে লাগলো তার সারা শরীর। পরের দিন সকালে আর্যর ঘর খুলে দেখা গেল মেঝের ওপর পড়ে আছে গত রাতে পরে থাকা পোশাক, আর বাকি সব কিছু পোকায় খেয়ে ফেলেছে। তার আর কোনো অস্তিত্ব নেই। যেমন করে উই পোকা কাঠকে খেয়ে খেয়ে মাটি করে দেয়, ঠিক তেমনি ঘরের মেঝের উপর আর্যর 5.5 ফুট শরীরের জায়গা জুড়ে লক্ষ লক্ষ পোকার একটা ঝাঁক। কিন্তু
সেখানে আর্য নেই। শেষ হলো স্কেটেলসের আজকের নিবেদন জীবন্ত লাশ। তবে ভিডিওটা স্কিপ করে এক্ষুনি কিন্তু চলে যাও না তোমরা, কারণ এখন তোমরা শুনতে চলেছ একটি হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা। ঘটনাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে কসবা থেকে মহুয়া। প্রসঙ্গত বলে রাখি যে মহুয়া কিন্তু একজন ভয়েস ওভার আর্টিস্ট। ইনফ্যাক্ট তোমরা এতক্ষণ যে সত্যি ভৌতিক ঘটনাটা শুনছিলে সেখানেও কিন্তু তোমরা মহুয়াকে শুনতে পেয়েছো। তোমরাও যদি মহুয়ার মতন তোমাদের লাইফে ঘটা এরকম সত্যি ভৌতিক ঘটনা স্কেটেলসে এসে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে এবং ডিসক্রিপশন বক্সের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। মহুয়া এখন তোমাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করবে সেটা কিন্তু সুভাষগ্রামে ঘটেছিল। তাই তোমাদের মধ্যে যারা সুভাষগ্রাম থেকে বা তার আশেপাশের এরিয়া থেকে এই ঘটনাটা শুনছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আচ্ছা, আজকে যে ইনসিডেন্টটা আমি তোমাকে বলবো সেটা আমার সাথে ঘটা নয়, এটা আমি শুনেছি আমার মাসির থেকে। মাসি মানে আমার নিজের মাসি না, আমার মায়ের মামাতো বোন, ঠিক আছে? তো সেই মাসি আমার থেকে 10 বছরের বড়। তো মাসির সঙ্গে আমার বন্ডিং আগাগোড়ায় খুব ভালো, ছোটোবেলা থেকেই ভীষণ ভালো বন্ডিং। তো এবারে তো নানান গল্প শুনে বড় হয়েছি। তো এই মাসির থেকে আমার শোনা গল্পটা। থিং ইজ, আমার মাসির স্কুল লাইফে দুটো বন্ধু ছিল। দুটো বন্ধুই বলবো, পরবর্তীকালে একটা বন্ধু হয়ে গেছিলো। মাসি যখন ক্লাস 1-এ পড়ে তখন মাসিদের স্কুলে আসে দুটো যমজ মেয়ে, পূর্বা আর দুর্বা, ঠিক আছে? তো এবারে ওদের ফ্রেন্ড সার্কেল একটা তৈরি হয়েছিল, বেশ ভালো মতোই ওরা স্কুল টুলে যেত। এবারে হলো কি, ক্লাস 5-এ যখন উঠলো ওরা, তো পূর্বা আর দুর্বা দুজন যমজ, যেহেতু দুজনের একদিনই জন্মদিন। এবারে এটা ছিল ওদের দুজনেরই 10 বছরের জন্মদিন, ঠিক আছে? তো এটা একটুখানি বড় করেই পালন করা হবে এরকম কিছু ছিল একটা। তো এবারে জন্মদিনের দিন সকালবেলা পূর্বা আর দুর্বা দুজনে মিলে বেরোয় ওদের পায়েস রান্না হবে, সে পায়েসের দুধ কিনতে, ঠিক আছে? একটা সাইকেলে করে দুজনে মিলে বেরোয়, ওকে? এবারে পূর্বা খুব তাড়াহুড়ো করছিল, তো দুর্বা ওকে বলছিল যে তাড়াহুড়ো করিস না, আস্তে আস্তে চল। তো পূর্বা খুব এক্সাইটেড ছিল, বলছে না তাড়াতাড়ি করে বাড়ি যাও। তো এবারে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। এবারে ওদের বাড়িটা ছিল রেল লাইনের কাছে, ঠিক আছে? তো এবারে দোকানে যাওয়ার জন্য রেল লাইন ক্রস করতে হতো বা সামথিং লাইক দ্যাট কিছু একটা ছিল। এবারে তো সাইকেল নিয়ে যখন রেল লাইনটা ক্রস করতে যাচ্ছিল তখন এরকম পূর্বা তাড়াহুড়ো করছে আর দুর্বা আস্তে আস্তে করতে চাইছে। তো এবারে কখন যে ট্রেন এসেছে দুজনের মধ্যে কেউ খেয়ালই করেনি। অ্যান্ড যেটা হয় আলটিমেটলি সেটা হচ্ছে যে তাড়াহুড়োর চোটে পূর্বা বেঁচে যায়, বাট দুর্ভাগ্যবশত রেল লাইনের তলায় কাটা পড়ে, এবং খুব বাজেভাবে কাটা পড়ে, ঠিক আছে? মানে খুব বিচ্ছিরি একটা সিচুয়েশন তৈরি হয় সেখানে। মানে এমনভাবে কাটা পড়ে যে আলটিমেটলি যখন দেহ মানে রিমেন্সগুলোকে যখন একসাথে করা হচ্ছিল তখন ওটা মানুষের দেহ না কিসের দেহ সেটাকে মানে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। এদিক ওদিক রক্ত ছিটে মানে যাচ্ছে এই অবস্থা একটা, ঠিক আছে? জাস্ট একটা ফ্রক পরেছিল, সেই ফ্রকটার জাস্ট ছেঁড়া অংশ ছিল। আর মানে এমন অবস্থা হয়েছিল লাস্টে পলিথিনের ব্যাগে করে করতে হয়েছিল, মানে জাস্ট যেগুলো মাংসপিণ্ড পড়েছিল সেগুলোকে একাট্টা করতে হয়েছিল, ঠিক আছে? তো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে পূর্বার জন্মদিনটাই ওর লাইফে সবথেকে বড় ডিজাস্টার হয়ে গেল। তো এই ঘটনাটার পরে যেটা আমার মাসি দেখতে পেলো সেটা হচ্ছে যে পূর্বার মধ্যে একটা চেঞ্জ আস্তে আস্তে আসতে শুরু করলো, ওকে? মানে ওদের ফ্রেন্ড সার্কেল থেকে আস্তে আস্তে পূর্বা একটুখানি সরে যাচ্ছিল, বা যেই মেয়েটা খুব কথা বলতে ভালোবাসতো সে একদম চুপ করে গেল। মানে একেবারেই পূর্বা ইন্ট্রোভার্ট ছিল না, সেই পূর্বা ইন্ট্রোভার্ট হতে শুরু করলো। লাস্ট বেঞ্চে একা বসতো, যেখানে কিনা মাসিদের গ্রুপটা একসঙ্গে ফার্স্ট বেঞ্চে বসতো বা ফার্স্ট বেঞ্চার্স ছিল, পূর্বা সেখানে একা লাস্ট বেঞ্চে বসতো, ঠিক আছে? আর যেটা সবাই লক্ষ্য করতো সেটা হচ্ছে যে খুব আনমনা থাকতো, মানে ক্লাসে কারোর সঙ্গে কোনো কথাবার্তা না, কিছু না, টিচারদেরকেও খুব একটা কিছু করছে না। আর
ওর যে একটা ধরো লাস্ট বেঞ্চে ধরো বসে আছে, পাশে একটা ছায়া পড়ছে, মানে ওর নিজের ছায়াটাই পড়ছে, তো বাকি স্টুডেন্টসরা দেখতে পাচ্ছে যে ও নিজের ছায়ার সাথেই কথা বলছে। ঠিক আছে, মানে মানে এমনভাবে মানে দেখে এরকম মনে হচ্ছে যে ওর সঙ্গে কেউ বসে আছে, ও কাউকে বসতে দিত না ওর পাশে। ঠিক আছে, বলতো বোন বসবে। ইভেন টিফিন টাইমেও ধরো একটা টিফিন নিয়ে এসছে, সেটাকে এমন করে খাচ্ছে যেন দুজনে মিলে খাচ্ছে, এদিক ওদিক ছড়িয়ে পড়ছে, বা যেরকম কথা বলতে বলতে খাচ্ছে। মানে ইভেন রাস্তাঘাট দিয়ে যখন চলছে ফিরছে তখনও মনে হচ্ছে যেমন একা চলছে না, অন্য কারোর সঙ্গে চলছে। সবসময় কথা বলতে বলতে যাচ্ছে, খেলছে, মারপিট করছে নিজের মনে মনে। ঠিক আছে, তো এইটা সবার নজরে পড়তে লাগলো, মার্কস কমতে লাগলো। তো পেরেন্ট টিচার কল হলো একাধিকবার, এবং তখন ব্যাপারটাকে ইনিশিয়ালি কেউ সিরিয়াসলি নেয়নি, ভেবেছে যে একটা ট্রমা তো হয়েছে না, একটা এত ছোটো একটা শিশু, তার সে মানে এত বড় একটা জিনিস তার লাইফে ঘটে গেছে, হয়তো টাইম লাগবে হিল করতে, মানে হিল হতে টাইম লাগবে। কিন্তু আলটিমেটলি যখন দেখতে পাচ্ছে যে জিনিসটা কমছে না বরং বাড়ছে, মানে ওর রিয়েল লাইফেও এফেক্ট পড়ছে, শরীরটা ওর মানে দুর্বল হতে শুরু করছে, রোগা হতে শুরু করছে, তখন ওর স্কুল থেকেই আর কি মা বাবাকে মানে ওর গার্জেনকে বলা হলো যে আপনারা একটা কাজ করুন, আপনারা কাউন্সেলিং করুন। ঠিক আছে, তো এবার শুরু হলো হচ্ছে পূর্বার কাউন্সেলর আসতো বাড়িতেই, মোটামুটি ধরো অনেকগুলো সিটিং হয়েছিল। তো অনেকগুলো সিটিংয়ের পর যেটা কাউন্সেলর পূর্বার গার্জেনকে রিপোর্ট দিচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, আমার মনে হয় যে এটা আমার কিছু করার নেই, এটা আমার লিমিটের বাইরে। মানে মানুষের মন তো খুব জটিল একটা জিনিস, সেটা অনেক সময় আমাদের হাত থেকে বেরিয়ে যায়। তো ওনারও মনে হচ্ছে যে এটা ওনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ মানে উনি যেটা ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে যে এতগুলো যে সিটিং হয়েছে কোনোটাই মানে কোনো দিনই একদম সুষ্ঠু সম্পূর্ণভাবে মানে কমপ্লিট করতে পারেনি। ঠিক আছে, ফার্স্ট দিন যেটা হয়েছিল, যখন পূর্বার সঙ্গে যখন বসেছে সিটিংয়ে, তখন যেটা হয়েছিল, তখন কিন্তু ঘরে ফ্যান চলছিল, কিন্তু হঠাৎ মানে দরজা বন্ধ ছিল, ঘরে ফ্যান চলছিল, মানে হঠাৎ করে ওনার খুব গরম লাগতে শুরু করলো। তো উনি পূর্বাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা পূর্বা তোমার কি গরম লাগছে? পূর্বা বলছে না আমার তো গরম লাগছে না, কিন্তু ওনার খুব গরম লাগছে। ঠিক আছে, আবার নেক্সট দিন ওনার প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে একটা আমাদের এখন এসি, তখনকার দিনে অত এসি চলছিল না, মানে এসি চললে যেরকম চিল্ড একটা কন্ডিশন হয়ে থাকে ওটা ওনার ফিল হচ্ছে। ঠিক আছে, এদিকে পূর্বার সেরকম কিছু ফিল হচ্ছে না। আবার পরের দিন মানে ওনার মাঝে মাঝে মনে হচ্ছে যে খুব ঠান্ডা, মাঝে মাঝে মনে হচ্ছে খুব গরম, মানে একটা টেম্পারেচারে অ্যাব্রাপ্ট চেঞ্জ চলে আসছে। আর যেটা খুব হতো, ওনার মনে হতো যে ঘরে আরও কেউ যেন আছে, মানে ওনারা দুজন একা নেই। মানে পূর্বা যে বলতো যে ওর বোন ওর সঙ্গে থাকে, বোনকেও ফিল করতে পারে, সেটা কোথাও গিয়ে উনিও ফিল করতে পারতেন। সেটা কেন ফিল করতেন উনি নিজে জানতেন না, কিন্তু উনি ফিল করতে পারতেন। মনে হতো যে কুছ তো হ্যাঁ। ঠিক আছে, মাঝে মাঝে লাইটটা ব্লিঙ্ক করতো, যেগুলো আমরা এরকম শুনে থাকি বিভিন্ন হরর সিনেমাতে, বা কিছু একটা লাইট ব্লিঙ্ক করছে, বা একটুখানি কোনো ফুলদানি পড়ে যাচ্ছে, বা হয় না মানে কি বলবো, মাঝে মাঝে উনি অসুস্থ হয়ে পড়ছেন, মাঝে মাঝে পূর্বা অসুস্থ হয়ে পড়ছে। ঠিক আছে, তো আলটিমেটলি উনি বললেন যে দেখুন এটা আমার করণীয় কিছু নেই, আপনি একটা কাজ করুন, আপনারা দেখুন ভালো কোনো তান্ত্রিক যদি থাকে, আপনারা যদি বিশ্বাস করে থাকেন তাহলে আপনারা যান। তো তারপরে পূর্বার গার্জেন যেটা করলো সেটা হচ্ছে ওনাদের পাড়াতেই একটা বেশ জাগ্রত মন্দির ছিল, তো সেখানকার পুরোহিতের সাথে কথা বললো। তো পুরোহিত যেটা করলো, পুরোহিত একটা সবটা শোনার পর উনি বললেন যে দেখুন আমার মনে হচ্ছে কোনোভাবে পূর্বার সঙ্গে দুর্বার সোল কানেক্টেড হয়ে গেছে, বিকজ যেহেতু দুজনের এজ গ্যাপটা একদমই কম, লাইক 2-3 মিনিটের এজ গ্যাপ, পূর্বা হয়তো 3 মিনিটের বড় দুর্বার থেকে, তো দুজনের সোল কানেক্টেড হয়ে যাওয়ার চান্সেস আর ভেরি হাই। তো সেটাই বোধহয় হয়েছে। আপনারা একটা কাজ করুন, আমি একজন তান্ত্রিককে রেফার করে দিচ্ছি, আপনারা তার কাছে যান, বাট ফর দ্য টাইমিং আপনারা এই মাদুলিটা নিন, ওকে পরিয়ে দিন। এটাতে কি হবে, এটাতে পাগলামোটা একটুখানি কমবে, মানে জিনিসটা থাকবে ওর ভেতরে, বাট পাগলামোটা একটু হলেও কমবে। মানে সবসময় যে কথা বলা বা নিজের মনে মনে থাকা বা বোনকে ফিল করা, এই জিনিসগুলো একটুখানি কম হবে, আর নর্মাল লাইফেও ফিরে আসার চান্স বেশি। তো এবারে যখন তান্ত্রিকের কাছে নিয়ে গেল, তখন তান্ত্রিক ওনার যে ত্রিনয়ন আছে সেটাতে প্রথমে একটুখানি জোরে মানে যে টিপ মানে হয় না তান্ত্রিকরা যেটাতে ত্রিনয়নকে টিপে ফিল করে,
তো প্রথমে ত্রিনয়নটাকে টিপে ফিল করলেন, তারপরে পূর্বা ত্রিনয়নটাকে টিপে উনি কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। তো তারপরে উনি ফার্স্ট কথা যেটা বললেন যে এটাতে আমাদের কিছু করার নেই, এটাতে আমাদের কোনো হাতই নেই, এটা আপনারা যত টাকাই খরচা করুন না কেন, যাই করে নিন না কেন, কোনোদিনও দুর্বাকে আপনারা পূর্বার থেকে সেপারেট করতে পারবেন না। বিকজ এটা এক হয়ে গেছে, দুজনের মধ্যে বন্ডিং এত ভালো ছিল, বা দুজনের মানে আপনারা একাত্মা প্রাণ, বা দুজনের এজ গ্যাপ এত কম। একই কথা রিপিট করলেন যে ইটস নট পসিবল, আমাদের পক্ষে সম্ভব না, কারোর পক্ষেই সম্ভব না দুটো প্রাণকে আলাদা করার জন্য, মানে ইটস নট পসিবল। যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে কি ব্যাপারটাকে কমাতে পারি, মানে এফেক্টটাকে কমাতে পারি। তো উনি বললেন যে একটা কাজ করুন, আমার আলাদা করে কিছু বলার নেই বা কিছু দেওয়ার নেই, যেটা আমার এই পুরোহিত বন্ধু দিয়েছে সেটাই, সেই মাদুলিটাই যেন পূর্বা সবসময় যেন পড়ে থাকে। তাতে কী হবে, তাতে দুর্বার এফেক্টটা কম পড়বে ওর উপরে, ঠিক আছে? এই মাদুলি যেন কখনো না খোলে। তো এই মাদুলিটা পড়ার পরে পূর্বা আস্তে আস্তে নর্মাল হচ্ছিল, মানে জিনিসটা যদি কিনা 100% হতো সেটা এখন কমে গিয়ে 10 to 15% হচ্ছিল, ঠিক আছে? বাট নর্মাল লাইফে এক প্রকার ফিরে এসেছিল, ঠিক আছে? এবার এটা গেল চ্যাপ্টার 1। এবার চ্যাপ্টার 2 শুরু হচ্ছে পূর্বার বিয়ের পর থেকে। মানে কিছু বছর আগে পূর্বার বিয়ে হয়েছে, আমার মাসির বিয়েও কিছু বছর আগে হয়েছে, যাই হোক। তো আমার মাসিও গেছিলো পূর্বার বিয়েতে, নেভার মাইন্ড। তো কি হয়েছিল যে পূর্বার বিয়ের সময় অনেক সময় মানে গয়নাগাটি তো পড়তে হয়, খুলতে হয়, অনেক কিছু করতে হয়। তো সেই সময় কোনো কারণবশত সেই মাদুলিটা পূর্বা নিজের বাপের বাড়িতে ফেলে আসে, ফেলে নিজের শ্বশুর বাড়িতে চলে যায়, ঠিক আছে? এইবারে অনেকগুলো ইভেন্টস পরপর ঘটতে থাকে। পূর্বার বিয়ের 6 মাসের মধ্যেই মানে ওর গায়ে ট্যাগ লেগে যায় যে অলক্ষী। কেন? বিকজ এই বিয়ের 6 মাসের স্প্যানের মধ্যে ওর শ্বশুর মশাই একদিন হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কিছু একটা দেখে এমন ভীষণ ভয় পান, পেয়ে উনি স্ট্রেট কোমায় চলে যান। কী দেখে ভয় পেয়েছিলেন, কী দেখেছিলেন? বেসিক্যালি কিছুই না, উনি সিঁড়ি দিয়ে নামছিলেন, একটুখানি আলো আধারের খেলা ছিল বোধহয়, মানে এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো সেখানে উনি কিছু একটা দেখে উনি পুরো স্ট্রেট সিঁড়ি দিয়ে পড়ে যান, পড়ে উনি মানে মাথায় চোট পেয়ে উনি পুরো কোমায় চলে যান। মানে ভীষণ শক পেয়েছিলেন বা ভীষণ ভয় পেয়েছিলেন, ঠিক আছে? এবারে এটা হয়। তারপরে পূর্বার যে বর মানে হাজব্যান্ড, ওর নাম অর্ণব। তো অর্ণব চাকরি করতো আইটি সেক্টরে, ঠিক আছে? খুব মেরিটোরিয়াস একটা ছেলে। বাট সাডেনলি তারও চাকরি চলে যায়, কাট অফ হয়ে যায় বেসিক্যালি। তখন মানে ওর যে কোম্পানি ছিল ওখানে লে অফ হচ্ছিলো, অ্যান্ড ও হয়ে যায়। তো হওয়ার পরে একটা স্বাভাবিকভাবে যেটা হয় আর কি আমাদের জেনারেশনে, চাকরি বাকরি চলে গেলে ডিপ্রেশন কাজ করে, নেগেটিভিটি কাজ করে। তো আস্তে আস্তে মদ গাঁজা আসক্ত হতে শুরু করলো পূর্বার হাজব্যান্ড। এবারে বিভিন্ন বারে যাওয়া বা যেখানে অ্যালকোহল পার্টি হওয়া সেখানে অ্যাটেন্ড করা থেকে শুরু করে আস্তে আস্তে ওই বাংলা মদ যেটাকে আমরা বলি সেটাতে আসক্ত হয়ে যাওয়া, সব কিছুই হয়েছে। এবারে এটা হওয়ার ফলে পূর্বা পছন্দ করতো না জিনিসটা, অবভিয়াসলি যে কোনো বই কেউ পছন্দ করবে না। তো অনেক ঝামেলা হতো, ঝগড়া হতো। ইভেন অর্ণব রাগের বসে পূর্বা গায়ে হাতও তুলেছে, এরকম হয়েছে, মানে যখন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতো। প্লাস ওর একটা রাগ ছিল, বিকজ প্রত্যেকে মনে করতো যে পূর্বা হচ্ছে আনলাকি চার্ম, ইভিল ওমেন। তো এরকম হতো। আর পূর্বার মানে যখন কিনা বাড়িতে কেউ থাকতো না, পূর্বার শাশুড়ি মা তিনিও দেখতেন যে পূর্বা এক মনে একা থাকতো সারাদিন, হয় কান্নাকাটি করতো, নইলে খিলখিল করে হাসতো বা কারোর সঙ্গে কথা বলতো। মানে পূর্বা যেন নিজের ছায়ার সাথেই কথা বলছে, মানে যে জিনিসগুলো স্কুল লাইফে সবাই দেখতে পেত সেটাই সবাই রিপিট দেখতে পাচ্ছে এখন। বাট তারা তো জানে না যে কী বৃত্তান্ত বা কিছু। এবারে পূর্বার বাপের বাড়িতেও বলা হলো, এবার তারা তো জানে যে কী হয়েছে না হয়েছে বা কী পুরো আদ্যপান্ত ঘটনাটা। এবার তখন মাদুলিটাও হারিয়ে গেছে, মানে অবভিয়াসলি বিয়ে বাড়ির মধ্যে মাদুলি কোথায় চলে গেছে না চলে গেছে খুঁজে আর পাওয়া যায়নি। এবারে কি হলো, এবারে আরও একটা ব্যাপার আছে যেটা খুব সিক্রেট একটা ব্যাপার, কিন্তু সেটা অর্ণব নিজেই ওর ফ্রেন্ড সার্কেলে ডিসক্লোজ করেছিল। সেটা হচ্ছে যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কে সেক্সুয়াল রিলেশনশিপ খুব কমন একটা জিনিস, সেটা আমরা সবাই জানি। তো যেটা দেখতে পাচ্ছে যে
মানে চাকরি ছাড়ার পর থেকে মানে ওদের সেক্সুয়াল লাইফটা হ্যাপি যাচ্ছে না, ঠিক আছে? মানে যখনই কিনা প্রত্যেক দিন রাতে, তো ইটস নর্মাল ফর এনি হাজব্যান্ড ওয়াইফ টু get involved in any kind of sexual affairs. তো যখনই করতে যাচ্ছে তখন দেখতে পাচ্ছে যে মানে অন্ধকার ঘরে অর্ণব দেখতে পাচ্ছে যে একটা 10 বছর বাচ্চা বা একটা 10-12 বছর বাচ্চার তার ছায়া মূর্তি, লাইক ফ্রক পরিহিত কোনো বাচ্চার ছায়া মূর্তি রোজ দেখতে পাচ্ছে এবং ভীষণ অস্বস্তি হচ্ছে। তো কোনো দিনও ও স্যাটিসফাই করতে পারছে না বা পূর্বা স্যাটিসফাইড হচ্ছে না, বা একটা দ্বন্দ্ব কলহ লাগছে, ঠিক আছে? বা সবসময়ের জন্য মনে হচ্ছে যে কেউ ওকে তীব্র ভৎসনার দিকে তাকিয়ে আছে, ওর দিকে কোনো বাচ্চা মেয়ে তাকিয়ে আছে ঘরের মধ্যে। মানে প্রত্যেকটা টাইমে সে ওকে ব্লেম করছে। মানে ইভেন ও নাইটমেয়ার্স দেখা শুরু করেছে অর্ণব, সেখানে দেখতে পাচ্ছে যে একটা বাচ্চা মেয়ে সে ক্রমাগত ওকে ব্লেম করে চলেছে, ক্রমাগত বলছে যে তুমি আমার দিদিকে ভালো রাখছো না, তুমি আমার দিদিকে ইয়ে করছো। আর হ্যাঁ, এখানে একটা ব্যাপার হয়েছিল, এটা হচ্ছে যে মানে অর্ণব ওয়াজ ক্লিয়ারলি হ্যাভিং অ্যান আনহ্যাপি ম্যারিড লাইফ। তো সেখান থেকে দাঁড়িয়ে ওর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তৈরি হয়, সেটা হ্যাঁ, তারপরেও একটা কিছুদিন পরে একটা ও নতুন চাকরি পেয়ে যায়। তো সেই নতুন চাকরির জায়গায় একটা নতুন মানে ওর গার্লফ্রেন্ড হয়ে যায়। তো সেটা আর কেউ না জানুক, কোনো মানুষ হয়তো না জানতে পারে, কিন্তু কোনো অতৃপ্ত আত্মা বা যেটাকে আমরা প্যারানর্মাল এনার্জি বলি, তার পক্ষে তো জানা অস্বাভাবিক কিছু নয়, তাই না? তো সেই মানে অর্ণব যখন বাড়িতে যখন মাল খেয়ে ফিরতো আর কি, ওটা ওর অভ্যেস হয়ে গেছিলো, মদের নেশা তো আর যায় না সহজে। তো যখন মাল খেয়ে থাকতো রাত্রিবেলা স্বপ্ন দেখতো যে একটা 10-12 বছরের বাচ্চা সে আসছে, সে ব্লেম করছে ক্রমাগত যে তুমি আমার দিদিকে চিট করছো, তুমি ঠক, তুমি চোর, তুমি এই ওই সেই, তোমাকে আমি ছাড়বো না, এই সেই। যখন হবে মানে ব্ল্যাকমেল করছে, থ্রেট করছে, মাঝে মাঝে মনে হচ্ছে গলা টিপতে আসছে, এরকম হয়ে যায়, আমার খুব সাফোকেটেড লাগতো। তো ইভেন যখন এরকম হতো, নাইটমেয়ার দেখে উঠছে, তখন দেখতে পাচ্ছে যে ঘরে একটা খুব আষ্টে গন্ধ। এবার আষ্টে গন্ধ মানে ইটস নট যে মাছের যে আষ্টে গন্ধ, ইটস নট লাইক দ্যাট। হয় না যে মানুষের রক্তের একটা আষ্টে গন্ধ আছে, সেই গন্ধটাও ফিল করতে পারতো। তারপরে ধরো রাত্রিবেলা বাথরুমে যাচ্ছে, সেখানে বাথরুমের ভেতর ভীষণ ঠান্ডা, যেখানে বাইরে নর্মাল টেম্পারেচার, কিন্তু ভেতরে খুব ঠান্ডা। মানে আবার টেম্পারেচারে অ্যাব্রাপ্ট চেঞ্জেস অ্যান্ড অল, এই সমস্ত হচ্ছে। এবারে পূর্বার সঙ্গেও সম্পর্ক একদম তলানিতে ঠেকেছে। পূর্বাও অনেক কথা শোনাচ্ছে, সেই পূর্বাকেও মারধর করছে। আর মানে যত জিনিসটা বাড়ছে তত স্বপ্নের এটা বাড়ছে, ও সেটাকে কানেক্ট করতে পারছে যে মানে সামথিং ইজ কানেক্টেড। ওকে, এবারে যেটা গল্পের শেষের দিকে আমরা চলে এসেছি, ঘটনা সরি। অর্ণব একদিন হাইওয়ে দিয়ে ফিরছে, ঠিক আছে, রাত হয়ে গেছে, মাতাল অবস্থায় আছে, হাইওয়ে দিয়ে ফিরছে। এবারে মানে একটা মানে হাইওয়ে দিয়ে ও আসছে, আর উল্টো দিক দিয়ে একটা লরি আসছে, ঠিক আছে। কিছু একটা হয়, ঠিক আছে, কিছু একটা হয়। অ্যান্ড তারপরে অর্ণবের বডিটা পুরো লরির তলায় চলে যায়, ঠিক আছে। মানে আর এমনভাবে চলে যায় মানে ধর থেকে মাথা আলাদা, ঠিক আছে, মানে পুরো মানে মাথাটা পুরো কেটে মানে হয়ে যায়, ঠিক আছে। তো যখন লরি ড্রাইভারের যখন জবানবন্দি নেওয়া হলো, তখন সেই ড্রাইভার পর্যন্ত বলছে যে মানে উনি আর কি দেখেছিলেন, মানে এভরিথিং ওয়াজ ফাইন, উনি ওনার মতো চলছে, অর্ণবের মতো আসছে, কিন্তু হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে, ওই 10-12 বছরের হবে, ফ্রক পরা, একটা সাদা রঙের ফ্রক পরা, সেই মেয়েটা অর্ণবের গাড়ির সামনে চলে আসে, হাত বাড়ায়, মানে আস্কিং ফর হেল্প, এরকম কিছু একটা। এবং তাতেই অর্ণব আর কি মানে ভীষণ জোরে ব্রেক কষে যায়, তাতেই এই অ্যাক্সিডেন্টটা হয়। এবং সব থেকে অদ্ভুত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ডের মধ্যেই মেয়েটা উধাও, মেয়েটার কোনো আর নেই, চিহ্ন নেই। এটা মানে জানা গেছে ওই লরি ড্রাইভারের জবানবন্দি থেকে, ঠিক আছে। এরপরে কী হয়েছে না হয়েছে সেটা আর ডিটেলস না দেওয়াই ভালো, বিকজ তারপরে আর মাসিও খুব একটা কন্ট্যাক্ট রাখেনি পূর্বার সাথে বা পূর্বার ফ্যামিলির সাথে, আস্তে আস্তে করে ফেলেছে। তো এটা আমি শুনেছি, এটা আমার পুরোটাই শোনার ঘটনা, এটা আমার মনে হলো আমি তোমাকে শোনালাম।
এটা অডিয়েন্স বিশ্বাস করবে কতটা সেটা অডিয়েন্সের উপরেই। তো হ্যাঁ, এটাই ছিল আজকের ইনসিডেন্ট। এটাই ছিল আজকের সত্যি ভৌতিক ঘটনা, যেটা মহুয়া তোমাদের সকলের সাথে শেয়ার করলো। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তোমরাও যদি মহুয়ার মতন তোমাদের লাইফে ঘটা এরকম সত্যি ভৌতিক ঘটনা স্কেটেলসে এসে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। জীবন্ত লাশের রচনায় ছিল লেখক অমিয় নস্কর, গল্প পাঠে ছিল শুভ এবং বিভিন্ন ভূমিকায় ছিল মহুয়া, বর্ণালী, সৌরভ রায় এবং আমি শ্রীরূপ। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও। গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। আজকের মতন তাহলে এখানেই শেষ করছি। তোমরা আমার এরকম আরও স্টোরিজ শোনার জন্য এই মুহূর্তে তোমাদের মোবাইল স্ক্রিনে আসা ডান দিক এবং বাম দিকের দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটা ভিডিওয় ক্লিক করো।